আসসালামু আলাইকুম। এমবিএ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীরা, আমরা আজকে ব্যবস্থাপনা বিভাগের ফাইনাল ইয়ারের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের উপর ক্লাস করব ইনশাল্লাহ। সেখানে আমরা ইতিপূর্বেও কয়েকটি ক্লাস করেছি। আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় হবে ট্রেনিং প্রোগ্রামের ডিজাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ট্রেনিং প্রোগ্রাম ডিজাইনিং, প্রশিক্ষণ কর্মসূচির নকশাকরণ এবং প্রশিক্ষণ ও উন্নয়নের বিভিন্ন পদ্ধতি নির্বাচন। প্রশিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে সাধারণত আমরা যদি প্রশিক্ষণ প্রদান করতে চাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের দরকার হয় এর প্রশিক্ষণ কর্মসূচির নকশাকরণ। প্রথম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে কর্মরত নবীন এবং প্রবীণদের সময়ের সাথে তাল মিলিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে, যারা প্রবীণ আছে তাদের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন করা যাবে এবং নবীনদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। এই জন্য প্রশিক্ষণের কর্মসূচির প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পরই প্রশিক্ষণ কর্মসূচির নকশা প্রণয়ন করতে হয়। ইতিপূর্বে আমি গত ক্লাসেও এই নকশা প্রণয়ন কর্মসূচি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। সেখানে প্রশিক্ষণ কর্মসূচির নকশাকরণ বলতে আমি এভাবে বলছিলাম, প্রশিক্ষণের উদ্দেশ্য লক্ষ্য স্থির করার পরই কেবল প্রশিক্ষণের নকশা প্রণয়নের হাত দেওয়া যেতে পারে। আর প্রশিক্ষণের উদ্দেশ্যের মধ্যে কথা হলো প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান ও কর্মীর কার্য সম্পাদনের মান বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হলো প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানের কাজের মান বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর কার্য সম্পাদন মান বৃদ্ধি পায়। প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির করার পরেই কেবল প্রশিক্ষণের নকশা প্রণয়নে হাত দেওয়া যেতে পারে। প্রশিক্ষকরা প্রশিক্ষণের শেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দৃশ্যায়িত রূপ দেখতে চান। প্রশিক্ষকরা যখন প্রশিক্ষণ প্রদান করে তখন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণের ফলে কি উন্নতি হয়েছে সেটা দেখতে চান। প্রশিক্ষণের অংশগ্রহণকারীর জ্ঞানের গভীরতা, প্রযুক্তির প্রাপ্যতা, সময় ও সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনায় নিয়ে নকশা করতে হয়। ভালো নকশা প্রণয়নে অংশগ্রহণকারীদের জন্য উপযোগী হবে, সম্পদের কাম্য ব্যবহার হবে, তেমনি প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে। ভালো নকশা প্রণয়ন করতে পারলে তাহলেই শুধু প্রশিক্ষণার্থীদের কাঙ্ক্ষিত বিষয়, যেমন তাদের যারা অংশগ্রহণ করবে তাদের
প্রশিক্ষণটা অংশগ্রহণ উপযোগী হবে, সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে, তেমনি প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে। এখন আমরা আসি প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে কর্মীদেরকে দক্ষ করে তুলতে বা প্রশিক্ষণের পূর্বের অবস্থার চেয়ে পরবর্তী অবস্থায় তাদেরকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ সফল করার জন্য প্রয়োজন প্রশিক্ষণের ডিজাইন করা বা নকশা করা। এরপর প্রশিক্ষণের নকশাকরণ করা হয়ে গেলে তারপর আমাদের প্রয়োজন হয় প্রশিক্ষণ ও উন্নয়নের পদ্ধতি নির্বাচন করা। আমার বিশ্বাস তোমরা যারা আমার ইতিপূর্বে ক্লাস করেছো তারা অবশ্যই প্রশিক্ষণ কি, প্রশিক্ষণের নকশাকরণ কি, প্রশিক্ষণের নকশা চিত্রায়িতকরণের কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় সেগুলো বুঝতে পেরেছো। এবং যারা বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি বলেছিলাম যে তোমরা বারবার আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, সে চ্যানেল ইউটিউব যদি দেখো তাহলে সেখান থেকে আরো পরিষ্কার হয়ে যেতে পারবে। যাই হোক, আমি আজকে তোমাদের প্রশিক্ষণ ও উন্নয়নের পদ্ধতি নির্বাচন, সিলেকশন অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট মেথড এ নিয়ে আলোচনা করব। প্রশিক্ষণকে কার্যকর ও ফলপ্রসূ করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ যদি ফলপ্রসূ করতে হয়, প্রশিক্ষণকে যদি কার্যকর করতে হয়, তাহলে উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হবে। প্রশিক্ষণ পদ্ধতি কোন শিক্ষণ প্রক্রিয়ার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। প্রশিক্ষণ পদ্ধতি কি করে? কোন শিক্ষণ প্রক্রিয়ার উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তাই প্রশিক্ষণ উন্নয়নের ক্ষেত্রে একটি ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক অথবা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। আমরা এখন দেখব যে প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে বিষয়সমূহ, বিবিধ বিষয়সমূহ কি কি। এক নম্বর হলো প্রশিক্ষণার্থী, দ্বিতীয় হলো প্রশিক্ষক, তৃতীয়ত হলো প্রশিক্ষণের উদ্দেশ্য, চতুর্থত হলো বিষয়বস্তু সম্পৃক্ততা, সময় ও উপকরণ। এ বিষয়গুলোর উপরে এখন প্রশিক্ষণার্থী কারা, প্রশিক্ষণার্থী কারা, ট্রেনার কারা, ট্রেনিং কাদের জন্য, প্রশিক্ষণার্থী কারা, যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা হলো প্রশিক্ষণার্থী এবং যারা প্রশিক্ষণ দিয়ে থাকে তারা হলো প্রশিক্ষক। প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থী সম্পর্কে সর্বাগ্রে বিবেচনা করতে হবে কাদের জন্য এই প্রশিক্ষণটা প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের উপর ভিত্তি করেই প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হয়। যেমন কম শিক্ষিত যেসব কর্মী তাদের যে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া যাবে, যারা বেশি শিক্ষিত তাদের জন্য একই ধরনের পদ্ধতি নির্বাচন করা হয় না। এই জন্য প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীকে আগে মূল্যায়ন করতে হবে এবং আগে তাদের বিষয়টা বিবেচনায় নিয়ে আসতে হবে। একজন মনে করো এই তথ্য প্রযুক্তির যুগে তার তথ্য প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণাই নাই, তাকে যদি আইটির বিভিন্ন বিষয়, ইঞ্জিনিয়ারিং বিষয় যেগুলো সেগুলো বুঝাতে যাওয়া হয় তা হয়তো বা সে পারবে না, কিন্তু তাকে প্রাথমিকভাবে কাজ করার জন্য মানে হাতে কলমে কাজ করানোর জন্য যতটুক শিক্ষা দেওয়া প্রয়োজন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। এই জন্য প্রশিক্ষণার্থীদেরকে বিবেচনায় নিয়ে এসে প্রশিক্ষণের মাধ্যম নির্বাচন করতে হয়। তারপর হলো প্রশিক্ষক। একজন প্রশিক্ষকের উপর নির্ভর করে প্রশিক্ষণার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত হয়। একজন প্রশিক্ষকের উপর নির্ভর করে প্রশিক্ষণার্থী শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত হয়। আমি আবারও বলছি, একজন প্রশিক্ষকের উপর নির্ভর করে প্রশিক্ষণার্থীরা শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত হন। তারা
যাতে প্রশিক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, প্রযুক্তিবিদ্যা ইত্যাদি বিবেচনায় নিয়ে উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হবে। অর্থাৎ যে কাজের জন্য প্রশিক্ষক নির্বাচন করা হবে সে কাজের সম্পর্কে প্রশিক্ষকের যেন জ্ঞান থাকে, অভিজ্ঞতা থাকে এবং ব্যক্তিত্ব সম্পন্ন হন এবং প্রযুক্তিগত বিদ্যায় সে পারদর্শী হন। এরপর আসো প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণের উদ্দেশ্য এক কথায় বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্যই সাধারণত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো অদক্ষ কর্মীদেরকে দক্ষ করে তোলা, তারপর কার্যক্ষেত্রে উপায়, উপাদান, উপকরণগুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের কৌশল আবিষ্কার করা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণের উদ্দেশ্য নির্ধারণ করা হয়। বিষয়বস্তু সম্পর্কে সম্পৃক্ততা। বিষয়বস্তু সম্পর্কে সম্পৃক্ততা হলো প্রতিষ্ঠানে কর্মরত প্রশিক্ষণার্থীদের বা কর্মরতদের যে বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের যে জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সে বিষয়গুলি সম্পর্কে সম্পৃক্ততা হতে হবে, সম্পৃক্ত থাকতে হবে, যেন প্রশিক্ষণার্থীরা সে বিষয় সম্পর্কে ধারণা নিয়ে তাদের কাজ করতে পারে। উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ইত্যাদি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে অভিহিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। না হলে প্রশিক্ষণার্থীরা ওই পদ্ধতির মাধ্যমে সাধারণ গ্রাহকদের বা সাধারণ ভোক্তাদের কোনো বিষয় তারা অভিহিত করতে পারবেন না। এই জন্য বিষয়সমূহ সম্পর্কে সম্পৃক্ততা করা প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বিবেচ্য বিষয় হিসাবে দেখা দেয়। সময় এবং উপকরণ। একটা নির্দিষ্ট প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উপকরণ থাকতে হবে। বিশেষ করে বিষয়বস্তু এবং উদ্দেশ্য বিবেচনা করে তা সম্পাদনের জন্য প্রস্তুতিকাল থাকবে। তারপর হলো কার্যক্রমের স্থায়িত্বের উপর ভিত্তি করে এক বা একাধিক পদ্ধতি সম্পাদনের সময় নির্ধারণ করা থাকবে, যাতে করে কাজটা সহজ থেকে সহজতর হয়। দিনে বা রাতে কখন কাজ করানো হবে? সাধারণত সকালে বক্তব্য বেশি থাকতে পারে এবং দুপুরে হাতে কলমে কাজের ব্যবস্থা থাকতে পারে, এরকম বিষয় বিবেচনা করতে হবে। শিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ আদি বিবেচনা করতে হবে, যেমন অনেক উপকরণ বড় স্থানে প্রদর্শন করা যদি সম্ভব হয় তাহলে সেটা ছোট স্থানে অনেক সময় উপকরণ প্রদর্শন করা সম্ভব হয় না। অর্থাৎ স্থানের সাথে উপকরণের একটা সামঞ্জস্যতা সেখানে থাকতে হবে। ছাত্রীরা, আমার বিশ্বাস তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্নের পর থাকে তাহলে তোমরা বলতে পারো, আর তোমরা যদি কোনো প্রশ্ন না করো তাহলে আমি হয়তো ধরে নেব তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তারপরও তোমাদের জন্য এই বিষয়গুলো ইউটিউবে থাকবে, তোমরা সেখান থেকে দেখতে পারবে ইনশাল্লাহ। এই প্রশ্নের ব্যাপারে কোনো বক্তব্য যদি থাকে, আমার এখন সরাসরি যদি তোমরা না করতে পারো, আমার ব্যবহৃত ফোন নাম্বার তোমরা জানো, সেখানে যদি ফোন করে আমার কাছে জানতে চাও তাহলে আমার সাধ্য অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর যে প্রশ্ন আমাদের, সে প্রশ্নটা হলো প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যম নির্বাচন। এখন আমরা এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের এই প্রশিক্ষণ উন্নয়ন বা প্রশিক্ষণ পদ্ধতির এই অধ্যায় ইতিপূর্বে আমরা যে প্রশ্নগুলো পড়িয়েছি, প্রশিক্ষণ কি, প্রশিক্ষণ উন্নয়ন কেন প্রয়োজন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য কি দরকার, এরপর যখন প্রশিক্ষণ করা হয় প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণের ডিজাইন নিয়ে আমরা আলোচনা করছি এবং ডিজাইন চিত্রায়িত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তারপর আজকে আমরা আলোচনা করলাম প্রশিক্ষণ
পদ্ধতি নিয়ে এবং প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে কি কি বিভিন্ন বিষয় থাকবে সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপর আমরা আলোচনা করব প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যম নির্বাচন নিয়ে। প্রশিক্ষণ এবং উন্নয়নের মাধ্যম কি কি? সাধারণত প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট বিষয়বস্তু নির্বাচন এবং পদ্ধতি নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ হলো একটা উপযুক্ত মাধ্যম নির্বাচন করতে হয়। উপযুক্ত মাধ্যম নির্বাচন করে সে মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে হয়। যদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যম কখনো পরিবর্তন হয় তাহলে প্রশিক্ষকের প্রশিক্ষণ প্রদানের ধরনও পরিবর্তন করতে হয়। মোট কথা, প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যম নির্বাচন উপযুক্ত স্থানে উপযুক্ত পদ্ধতির উপর নির্ভরশীল হয়। যদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যম হয় কম্পিউটার স্ক্রিনে দেখাবে তখন বা পাওয়ার পয়েন্টে দেখাবে, সেক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষকের আইটি যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। এই জন্য প্রশিক্ষণ উন্নয়নের মাধ্যম নির্বাচনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো পারস্পরিক আদান প্রদান। প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যম নির্বাচনের প্রথমে হলো পারস্পরিক আদান প্রদান, তারপর হলো বিষয়বস্তুর পরিবর্তন, তারপর হলো খরচ ও সুবিধা, তারপর হলো প্রশিক্ষণার্থীর সংজ্ঞা, তারপর হলো সময়, প্রতিষ্ঠানের শর্তাবলী, প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার, প্রশিক্ষণ ভীতি। যেমন প্রশিক্ষণের মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান, অর্থাৎ প্রশিক্ষক, প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণার্থী এদের মধ্যে চিন্তা চেতনার মতের আদান প্রদান থাকতে হবে। বিষয়বস্তুর পরিবর্তন, প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে যদি কোনো বিষয়বস্তুর পরিবর্তন করে তাহলে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমও পরিবর্তন করতে হবে। তারপর খরচ ও সুবিধা, প্রশিক্ষণের মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বার্থে এর খরচ ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে এসে মাধ্যম নির্বাচন করতে হবে। প্রশিক্ষণার্থীদের সংজ্ঞা, অর্থাৎ কারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবে, কত সংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে ইত্যাদি বিষয় সেখানে পরিষ্কার উল্লেখ থাকতে হবে। তারপর সময়, প্রশিক্ষণের মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে সময় একটি অন্যতম উপাদান। স্বল্প এবং দীর্ঘ সময় প্রশিক্ষণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাধ্যম বিবেচনা করা হয়ে থাকে। যে স্বল্প সময়ের জন্য যে মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় দীর্ঘ সময়ের জন্য হয়তোবা সে মাধ্যম অবলম্বন করা নাও যেতে পারে। এজন্য মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর প্রতিষ্ঠানের শর্তাবলী, প্রতিষ্ঠানের কাজের শর্তের উপর বিবেচনা করে প্রশিক্ষণের মাধ্যম নির্বাচন করা হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার, এটা প্রমাণিত হয় যে বিকল্প বিষয় সমূহের ক্ষেত্রে বিবেচনার সময় একটা উপযুক্ত মাধ্যম নির্বাচন করা উচিত। তবুও কোম্পানির পূর্ব অভিজ্ঞতা প্রাপ্ত বা পরিচিত কোনো মাধ্যমেই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়ে থাকে। প্রতিষ্ঠান এর সুবিধা বিবেচনা করেই প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে প্রাতিষ্ঠানিক মাধ্যম নির্বাচন করা হয়। প্রশিক্ষণ ভীতি, প্রশিক্ষণ কোনো অবস্থাতেই কর্মীদের মধ্যে যাতে ভীতি ছড়াতে না পারে প্রশিক্ষণ দেওয়া হয় প্রাতিষ্ঠানিক কর্মরতদের অভিজ্ঞ এবং দক্ষ করে তোলার জন্য। এজন্য কোনো অবস্থাতেই ভীতি সৃষ্টি করে না, মানবিক এবং মূল্যবোধ দিয়ে তাদেরকে প্রশিক্ষণের মনোনিবেশ করাতে হবে এবং প্রশিক্ষণ মাধ্যম এমন নির্বাচন করতে হবে যাতে কর্মীরা এটাকে ভীতি হিসাবে না নিয়ে নিজেদের মান উন্নয়নের জন্য সাদরে গ্রহণ করতে পারে। ছাত্রীরা, তোমরা হয়তো প্রশিক্ষণ এবং উন্নয়নের মাধ্যম নির্বাচনের পয়েন্টগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমাকে করতে পারবে। আর আজকে আমি এই প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়সমূহ এবং প্রশিক্ষণের নকশাকরণ এবং প্রশিক্ষণের
প্রশিক্ষণ উন্নয়নের মাধ্যম নির্বাচন এ পর্যন্ত তোমাদের কাছে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা এরপরে তোমাদের থাকে তোমরা আমার কাছে পার্সোনাল ভাবে ফোন করে জেনে নিতে পারবে। আমি বিশেষভাবে আজকে ক্লাস এখানেই শেষ করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারবে, এবং তোমরা সকল ছাত্রীরা আগামী কিছুদিনের মধ্যেই তোমাদেরকে আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটা দিক নির্দেশনা দেব। সে পরীক্ষাটা যেমন আমরা তো প্রতি ক্লাস বা প্রতি অধ্যায় শেষে তোমাদের একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করেই যাচ্ছি, এরপরও আমরা নির্দিষ্ট করে 20 মার্কের একটা অনলাইন পরীক্ষা নেব এবং অফলাইনে অ্যাসাইনমেন্ট আকারেও একটা পরীক্ষা নেব। আমি গত ক্লাসেও তোমাদেরকে বলছিলাম তোমরা অনেকেই বলছো 40 মার্কের নিতে, আমরাও সিদ্ধান্ত নিছি। আমি ডিপার্টমেন্টের মিটিং এ সবার সাথে আলোচনা করে বিভাগীয় শিক্ষকদের সাথে তোমাদের ওই 40 মার্কেরই পরীক্ষা নেওয়ার চিন্তা করতেছি। আশা করি তোমরা সবাই যে যেখানে থাকো স্বাস্থ্যবিধি মেনে থাকবে, ভালো থাকবে, লেখাপড়া করবে। এবং তোমরা জানো কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নোটিশ দেখছো যে 1 মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পরীক্ষা শুরু করবে। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডিসি মহোদয় অত্যন্ত সফল। এই ক্ষেত্রে আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা সংক্রান্ত সেশন জট ছিল সেটা সে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শেষ করে দিয়েছিল। আমার বিশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বাংলাদেশের জন্য সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, যার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, তাদেরকে সে যে কোনো উপায় এই করোনাকালীন যেভাবে প্রোগ্রাম শুরু করছেন, এবং আমাদের এই ক্লাস ছাড়াও তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাপসে কিন্তু অনলাইন ক্লাস আছে। সেখানে আমার এই ক্লাস তোমরা যেমন এখান থেকে দেখতে পারবা, ও জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাপসে ঢুকেও কিন্তু বিভিন্ন ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে পারো বা দেখতে পারো। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা সফলভাবে যাতে সিলেবাস শেষ করতে পারি এবং লেখাপড়া করে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারি, এই আশাবাদ তোমাদের প্রতি ব্যক্ত করে আজকে আমি শেষ করছি। খোদা হাফেজ। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে।